সকাল ৯টায় সকালের প্রাইম টাইমে আমরা এবার একটু মহারাষ্ট্রের দিকে চোখ রাখি মিমি, কারণ সেখানে ক্রমাগত মহারাষ্ট্রের মহাসংকট বেড়েই চলেছে এবং উদ্ধব ঠাকরেকে ক্রমশই কোণঠাসা করতে চাইছে শিন্ডে শিবির। এবং তার যেটা আমরা দেখেছি গতকাল আরও ৩জন এমএলএ তারা যোগ দিয়েছেন শিন্ডে শিবিরে, পাশাপাশি দুপক্ষই তাদের মতামত ব্যক্ত করেছেন। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ৩ সহকর্মী, রয়েছেন গুয়াহাটি থেকে গজানন, রয়েছেন মুম্বাই থেকে নিরু এবং দিল্লি থেকে রয়েছেন অনিন্দ। ৩জনের কাছেই যাব। তবে তার আগে একবার এক্স্যাক্ট ছবিটা কি আপনাদের সামনে তুলে ধরি। যেমনটা বলছিলাম, উদ্ধব ঠাকরেকে কোণঠাসা করে ক্রমশই শক্তি বাড়াচ্ছে শিন্ডে শিবির। শিবসেনার বেশিরভাগ বিধায়কই এখন গুয়াহাটিতে শিন্ডে শিবিরে রয়েছেন। রাতে আরও ৩জন যোগ দিয়েছেন। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নেতা একনাথ শিন্ডের দাবি ৪৬ জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এর মধ্যে শিবসেনা ৩৭ এবং ৯ নির্দল বিধায়ক রয়েছেন। মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারকে চিঠি দিয়ে শিন্ডে দাবিও করেছেন যে বিধায়করা তাকেই পরিষদীয় দলের নেতা মনোনীত করেছেন এবং মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ভরত শেঠ গোগাওয়ালকে। পার্টি গণিতের হিসেব এখনও পর্যন্ত যা, তাতে উদ্ধবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু কুর্সি বাঁচাতে নতুন আর কি উদ্ধব শিবির কৌশল নিতে পারে বা তার পাল্টা শিন্ডে শিবিরে বা কী অঙ্ক করতে পারে, এ নিয়ে আমরা আলোচনায় থাকবো। সরাসরি এই মুহূর্তে প্রথমে চলে যাই गुवाहाटी। गजानन আমাদের সঙ্গে রয়েছেन हमारे प्रतिनिधि। गजानन जी, आपसे जानना चाहेंगे, कल रात को तो और 3 एमएलए वहाँ पर गए हुए हैं, आज के बाद आज और एक उद्धव ठाकरे ने बैठक भी बुलाया है, तो इसके बाद शिंदे शिविर की ओर से और क्या स्टेप ली जाएगी, आपके पास क्या खबर है? कल शाम को शिवसेना के 2 विधायक और यहाँ आए, उसमें से एक मंत्री है, मिनिस्टर्स है दादा भुसे, और एक एक्स मिनिस्टर और एमएलए है संजय राठौड़। उसके बाद 2 इंडिपेंडेंट एमएलए फिर आए और कल रात को यहाँ बागी विधायकों के नेता ने एक लेटर इशू किया है महाराष्ट्र के राज्यपाल भगत सिंह कोश्यारी को, उसके बाद विधानसभा के उपाध्यक्ष को, और कहा है कि हमारा गठनेता जो है वो एकनाथ शिंदे है और ऑफिस का इंचार्ज वहाँ विधान भवन का वो भरत गोगावले है। और दूसरी बात यह है कि जो कार्रवाई उद्धव ठाकरे गुट की तरफ से की गई है कि इन 12 विधायकों का डिस्क्वालिफिकेशन होना चाहिए, उसकी कड़ी निंदा करते हुए वो इलीगल मूव है उद्धव ठाकरे जी का, ये भी कहा है। दूसरी बात ये कि आज यहाँ एक थोड़ी देर में एक बैठक मीटिंग शुरू होने वाली है इन बागी विधायकों की, और आगे क्या रणनीति रहेगी, आगे क्या करना है बीजेपी के साथ सरकार बनाने के लिए, क्या रणनीति हो सकती है, क्या कितने मिनिस्ट्रीज चाहिए, इन सब बातों पर चर्चा होने वाली है और सबसे महत्वपूर्ण मीटिंग जो है वो होने वाली। दूसरी बात है कि कुछ विधायक अभी भी ये बागी विधायकों के नेता एकनाथ शिंदे के समर्थन संपर्क में है, वो यहाँ आज आने की आशंका जताई जा सकती है। उसमें से एक बड़े नेता भास्कर जाधव जो कोंकण एरिया से आते हैं महाराष्ट्र के और शिवसेना का बड़ा चेहरा है, वो भी यहाँ आने की उम्मीद है। एक तरफ उद्धव ठाकरे के विधायक की संख्या जो है वो कम होते जा रही है, तो दूसरी तरफ यहाँ बागी विधायकों के नेता एकनाथ शिंदे का गुट शक्तिशाली होते जा रहा है। कल शक्ति प्रदर्शन किया और आज भी एक महत्वपूर्ण बैठक थोड़ी देर में शुरू होगी। गजानन जी, आप बने रहिए, आपके पास हम लौटेंगे। এদিকে মহারাষ্ট্রে একেবারে খাদের কিনারায় সরকার, সেটা তো বলার অপেক্ষা রাখে না। মহারাষ্ট্র সংকটের মাঝেই দলের বিধায়কদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং আজ দুপুরে তিনি একটা বৈঠকেরও ডাক দিয়েছেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বৈঠক সম্পর্কে কইলে আমরা একটু নিরুর কাছ থেকে বরং জেনে নিই। নিরু রয়েছে এই মুহূর্তে মুম্বাইয়ে। নিরু, আজকে যে বৈঠকের ডাক দিয়েছেন ঠাকরে শিবির, তাদের রণকৌশল কি হতে পারে আজ? আমি আপনাকে জানিয়ে দিই, আজকে যে বৈঠকটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উদ্ধব ঠাকরে একদম নিঃসঙ্গ হয়ে চলেছেন। সোমবার থেকে এই পুরো যে গেমটা শুরু হয়েছে, সোমবারে একনাথ শিন্দের সঙ্গে ছিলেন 11টি এমএলএ, বিধায়ক ছিলেন 11টি। আজকে তার সংখ্যা হয়ে চলেছে 50। কিছুক্ষণ আগেই একনাথ শিন্দে জানিয়েছেন যে ওনার সঙ্গে এখন 50টি এমএলএর সাপোর্ট আছে। গতকাল রাতের অবধি 37 এমএলএ সাইন করে তিনি গভর্নরকে একটা চিঠি পাঠিয়েছিলেন যে ওনার কাছে মেজরিটি আছে, উনি এখন গভর্নরকে চিঠি দিলে আগের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোর টেস্ট। এবার উদ্ধব কী করছে সেটা দেখা যাক, কারণ ওনার যে লিডার্স রয়েছে, উদ্ধবের যে অনুগামীরা রয়েছে, তারা ধীরে ধীরে চলে যাচ্ছে শিন্দে শিবিরের সঙ্গে। কিন্তু উদ্ধব এখন স্পষ্ট
স্পষ্টভাবে ছবিটা দেখা যাচ্ছে যে উদ্ধবের সঙ্গে নিজের পার্টিরই কোনো লোকজন ওনার সাপোর্টার্স নেই, কারণ একনাথ শিন্দের কাছে হয়ে গেছে এখন ম্যাজিক্যাল ফিগার 37, যেটা ম্যাজিক্যাল ফিগার দরকার ছিল রাজ্যপালের সামনে শিবসেনার পুরো দাবি করার জন্য, পার্টির দাবি করার জন্য। এখন উনি বিধায়ক দলের নেতাও নিজেকে ঘোষিত করে দিয়েছেন একনাথ শিন্দে। এটা হচ্ছে ধীরে ধীরে একনাথ শিন্দের স্ট্রেংথটা যেটা হচ্ছে সেটা বেড়ে গেছে, আর এখন পুরোপুরিভাবে ছবিটা স্পষ্ট হয়ে গেছে। যেহেতু উদ্ধব ঠাকরে কালকেও বলেছিলেন যে 12টি বিধায়ককে উনি সাসপেন্ড করবেন, কিন্তু একনাথ শিন্দে স্পেসিফিক্যালি টুইট করে জানিয়ে দিয়েছিলেন যে এই রকম চিমকি দিলে ওরা ভয় পাবে না, কারণ স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিবসেনা একনাথ শিন্দে বাকি বিধায়ক ক্লিয়ার বলে দিয়েছেন যে ওরা এনসিপি আর কংগ্রেসের সঙ্গে এখন সরকার করতে চায় না, কন্টিনিউ করতে চায় না। কালকে যে লেটার বম্ব একনাথ শিন্দে ডিসক্লোজ করেছেন তার মধ্যে অনেকটি এই রকমের গল্প আছে, যার মধ্যে শিবসেনার নিজের দলের মন্ত্রীকে, নিজের দলের নেতাদেরকে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার জন্য ওদেরকে দিনের দিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এনসিপি আর কংগ্রেসকে ওরা ফান্ডও দিচ্ছে সিএম, কিন্তু নিজের পার্টির কোনো বিধায়ককে ফান্ড দিচ্ছে না, ওদেরকে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে না। তো এই সব লেটার বম্বে যেসব ডিসক্লোজ করা হয়েছে, এখন দাবিও করেছেন ডেপুটি স্পিকারকে, উনি চিঠি লিখেছেন, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে উনি চিঠি লিখেছেন। এবার স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে চলেছে যে বিজেপির সঙ্গে সরকার গঠন করার দিকে এই পুরোটি চলেছে। এবার ফ্লোর টেস্ট কবে অ্যানাউন্স করছেন রাজ্যপাল তার দিকে সবার নজর আছে, কিন্তু উদ্ধব ঠাকরে যে মিটিংটা করছেন আমার মনে হয় না ওই মিটিংয়ে কিছু একটা বড় সামনে আসবে, কারণ এখানে উদ্ধব ঠাকরে একদম নিঃসঙ্গ হয়ে চলেছেন। আর ওনার একটা সফট আমরা যে অ্যাটিটিউডটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কারণ এখানে সঞ্জয় রাউতও আগে কিছু বলছেন না। শরদ পাওয়ারের যেহেতু আমরা কথা বলবো, শরদ পাওয়ার ক্লিয়ারলি বলেছেন যে একনাথ শিন্দে ক্ল্যারিফাই করেছে ওনার সঙ্গে ন্যাশনাল পার্টির সাপোর্ট আছে। অজিত পাওয়ার বলে দিয়েছেন যে বিজেপির কোনো সাপোর্ট এর মধ্যে, কিন্তু শরদ পাওয়ার ওনার স্টেটমেন্টকে ক্রস করেছেন, আর উনি বলেছেন যে অজিত পাওয়ার ভালোভাবে জানেন না বিজেপি নেতাদেরকে। ন্যাশনাল পার্টি বলে বড় ন্যাশনাল পার্টি মানে বিজেপি। শরদ পাওয়ার ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বিজেপির পুরোপুরিভাবে সাপোর্ট আছে একনাথ শিন্দেকে। এখানে একদম ক্লিয়ার হয়ে গেছে যে একনাথ শিন্দে এখন বিজেপির সঙ্গে মিলে নিজের গভর্নমেন্ট যে তৈরি করার আছে সেটা হবে। কিন্তু এবার দেখা যাক বৈঠকের পর উদ্ধব ঠাকরে কি অ্যানাউন্সমেন্ট করছেন। একদমই তাই। একটু সঙ্গে থাকো নিরু, আমি একটু অনিন্দর কাছে যাই। অনিন্দ, যেমনটা গজানন এবং নিরু দুজনেই বললো, এই মুহূর্তে এই পরবর্তী বৈঠক যেটা উদ্ধব ঠাকরে ডেকেছেন এটা নিঃসন্দেহে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার মাঝে অনেকগুলো ইকুয়েশন এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে। গতকাল যখন আমরা কথা বলছিলাম তখনই তুমি বলছিলে যে এখনো সংখ্যার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে গোটা বিষয়টাই একনাথ শিন্দের পকেটে রয়েছে। এবার তো আরও 3 জন যোগ দিলেন, সংখ্যাটা আরও বাড়লো। তার পাশাপাশি পরিষদীয় দলের নেতা তাকেই নির্বাচিত করেছেন বিধায়করা, বিদ্রোহী বিধায়করা তিনি বলেছেন, এবং আইনের কথাও বলেছেন যে তিনি আইনটা জানেন, তাকে ভয় দেখানো যাবে না, যেগুলো নিরু বলল। সব মিলিয়ে এক্স্যাক্টলি এই সংকটটা কোন জায়গায় দাঁড়িয়ে? সত্যি সত্যি কি তাহলে শুধুমাত্র উদ্ধব ঠাকরের সামনে এখন পদত্যাগটাই একমাত্র পথ, নাকি না তিনি অন্য কোনো কৌশলও দিতে পারেন? রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? দেখো, দুটো দিক। এক হচ্ছে কোয়েল, একটা হচ্ছে তাকে নিজে পদত্যাগ করতে পারেন, আর দুই হচ্ছে সেটাকে তিনি গভর্নরের কাছে যেতে পারেন। গভর্নর সেক্ষেত্রে একটা ফ্লোর টেস্টের অর্ডার দিতে পারেন, কিন্তু গভর্নর নিজে এখন কোভিডগ্রস্ত। আজকে সপ্তাহান্ত শুক্রবার এবং কালকে শনিবার, রবিবার ছুটি থাকে বিধানসভায়, সেক্ষেত্রে একটা মানে সরকারি হলিডে যেটা হয়, তো সেক্ষেত্রে সেটা প্রসেসটা করতে গেলে ইমিডিয়েটলি আগামী 24 ঘন্টায় হবে না, এবং 24 ঘন্টায় হলেও যদি হয়েও যায় সরকারকে তৈরি করবে সে নিয়েও একটা প্রশ্ন থাকে। তারই মাঝে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে দিল্লির, নজর কিন্তু ঘুরেছে বা দিল্লির দিকে। ফডনবিস, দেবেন্দ্র ফডনবিস প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং মনে করা হচ্ছে যে পুরো ঘটনা তার পিছনে যে একজন রূপকার, সেই রূপকার তিনি কিন্তু কালকে রাতে দিল্লির জন্য রওনা হয়েছে। অমিত শাহের সাথে তার বিশেষ বৈঠক আছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেখানে কিন্তু এই নেক্সট স্টেপ যেটা বলছো, নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ কবে, সেখানে কিন্তু আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন যে সম্ভবত সোমবার একটা সুপার মানডে দেখতে চলেছে মহারাষ্ট্র। অর্থাৎ ধীরে ধীরে মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি সরকারের ভবিষ্যৎটা স্পষ্ট হয়ে যাচ্ছে একেবারে দিনের আলোর মতোই কোয়েল। এবং অনিন্দ যেটা বলছিল যে বলা যায় আমরা একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। অনিন্দ, সোমবারই সেই ক্লাইম্যাক্স।
একদমই তাই এবং সম্ভবত সেই সোমবারই সুপার একটা মানডে আমরা দেখতে পারবো, কেননা মাঝে একটা রবিবার পড়ে গেছে। ভরত সিং কোশিয়ারি যিনি গভর্নর, তার নিজের একটা কোভিড গ্রস্ত হয়েছেন, কিন্তু তারই মধ্যে ওয়ার্কআউট করা হয়েছে যে তার অফিসের সাথে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে জানা গেছে যে তিনি নাকি ওথ টেকিং মানে ওথ অ্যাডমিনিস্ট্রেট করার জন্য ভিডিও কনফারেন্সিং এ অ্যাভেলেবল থাকবেন, এমনটা তার অফিস থেকে জানানো হয়েছে। অবশ্যই সেটা সম্পূর্ণ সূত্র মারফত, কিন্তু সেটা তার জন্য বিজেপিকে আগে আসতে হবে। বিজেপির 106 জন বিধায়ক সবার আগে, সব থেকে বেশি সংখ্যায়। সে বিজেপি এবার কি ময়দানে নামবে সেটাই দেখার, এবং তাই জন্যই সম্ভবত ফডনবিস দিল্লিতে এসছে। একদম, মানে নজর এখন পুরোপুরি দিল্লির দিকেও অ্যাজ ওয়েল অ্যাজ গুয়াহাটিতেও, কারণ সেখান থেকেও আর অন্য কি চাল দেন শিন্ডে শিবির সেটাও একটা দেখার। আপাতত তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা বললেন, 5 তারা হোটেলের 70টি ঘর, ইতিমধ্যেই চার্টার্ড ফ্লাইট, সব মিলিয়ে গোটা বিষয়টাই নিজেদের বুকিংয়ে রেখেছেন। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের সেফ প্যাসেজে রাখতে আয়োজনে কোনো খামতি রাখেননি শিন্ডে। কিন্তু এই বিদ্রোহীদের এলাহি আয়োজনের খরচের বহর কত জানেন? দেখুন। গুয়াহাটির র্যাডিসন ব্লু 5 তারা এই হোটেলেই এখন দেশের রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রস্থল। এই হোটেলেই ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। সেখানেই তৈরি হয়েছে সিন্ডেদের ওয়ার রুম। সেখান থেকেই তৈরি হচ্ছে উদ্ধবদের বিরুদ্ধে পরের পথ স্ট্র্যাটেজি। এ বিদ্রোহ অবশ্য নিখরচায় নয়, হিসেব বলছে খরচ হচ্ছে জলের মতো টাকা। বিদ্রোহী বিধায়কদের নিয়ে চার্টার্ড বিমানে সুরাট থেকে গুয়াহাটি উড়ে যান একনাথ শিন্ডে। হিসেব বলছে চার্টার্ড বিমানে এক পিঠের ভাড়া প্রায় 50 লাখ। একবার যেতে পারেন সর্বোচ্চ 30 জন। বিদ্রোহী বিধায়কদের গুয়াহাটি পৌঁছতে একাধিকবার ব্যবহৃত হয়েছে এই চার্টার্ড ফ্লাইট, ফলে শুধু বিমান খরচেই কোটির ওপর। এ তো গেল চার্টার্ড ফ্লাইটের খরচ। এবার একটু নজর রাখি বিলাসবহুল হোটেলের দিকে। এখানে বিদ্রোহী বিধায়কদের রাখতে ঠিক কত খরচ করতে হচ্ছে? গুয়াহাটির 5 তারা হোটেলে 120টা ঘরের মধ্যে শিবনাথ অনুগামীদের জন্য বুক 70টি ঘর। সূত্রের খবর, 1 সপ্তাহের জন্য ভাড়া নেওয়া হয়েছে। খরচ প্রায় 56 লক্ষ টাকা। এছাড়াও খাওয়া সহ অন্যান্য খরচ দৈনিক প্রায় 8 লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে 7 দিনে খরচ কোটি পার। শুধু তাই নয়, হোটেল থেকে বিমানবন্দর যাতায়াতের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে বিলাসবহুল গাড়ি, যার ভাড়াও কম নয়। মহারাষ্ট্রে মহা সংকট, পরের পর রাজনৈতিক নাটক, যার এপিসেন্টার এখন গুয়াহাটি। গোটা দেশের চোখ গুয়াহাটির এই বিলাসবহুল হোটেলে। আর বিদ্রোহীদের লুকিয়ে রাখতে সিন্ডেদের বিপুল ব্যবস্থা ও খরচে চোখ কপালে উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি বিপুল পরিমাণ খরচ কোয়েল বলতেই হচ্ছে। এদিকে শিবসেনা বিধায়কদের বিদ্রোহ, টলমল উদ্ধব ঠাকরে সরকার, কিন্তু এর মধ্যে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপিও। তারাও একেবারেই থেমে নেই। তারাও তাদের রণনীতি স্থির করতে বারবার বৈঠকে বসছে এবং বিজেপির রেকর্ড বলছে বারবার অপারেশন লোটাসের মাধ্যমে সরকার ফেলেছে তারা, এবং দলবদলু রাজনীতিতেও সবচেয়ে বেশি লাভ হয়েছে গেরুয়া শিবিরেরই। 5 বছরে 182 জন বিধায়ক অন্য দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। রাজনৈতিক দলে বিদ্রোহ নতুন নয়, অতীতেও বারবার এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। আর বিদ্রোহের সুযোগ কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে ছাড়েনি বিজেপি। কর্ণাটকে প্রথমবার দেখা গিয়েছিল অপারেশন লোটাস। প্রথমে কর্ণাটক, তারপর মধ্যপ্রদেশ। 2 রাজ্যেরই বিধায়ক ভাঙিয়ে ক্ষমতাসীন জোট সরকার ফেলে দিয়েছে বিজেপি। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন মহারাষ্ট্র। শিন্ডে বাগি হতেই সুরাট উড়ে যান দেবেন্দ্র ফডনবিস। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কথাবার্তা হয়। তারপর আরব সাগরের কিনারায় আছড়ে পড়েছে বহু ঢেউ। সুরাট ছেড়ে বাগি বিধায়কদের নিয়ে গুয়াহাটি পৌঁছেছেন শিন্ডে। দাবি করেছেন 40-এর বেশি বিধায়কের সমর্থন তার পকেটে। এমন অবস্থায় শরদ পাওয়ারের দেওয়া মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শিন্ডে। উদ্ধবের সঙ্গে শান্তি আলোচনাতেও সাড়া দেননি। এখন অনাস্থা ভোট হলে উদ্ধব ঠাকরে সরকারের পতন নিশ্চিত। বিদ্রোহীদের নিয়ে শিন্ডে বিজেপিতে গেলে ম্যাজিক ফিগার পেয়ে যাবেন দেবেন্দ্র ফডনবিস। দল বদলে মাঝপথে খেলা ঘুরিয়ে দেওয়া বিধায়কদের নিয়ে সাম্প্রতিক এক সমীক্ষা করেছে অ্যাসোসিয়েশন অফ অটোক্রেটিক রেকর্ডস। কি
কী তথ্য উঠে আসছে সেখানে? দেখা যাচ্ছে মেয়াদের মাঝপথে দলবদল রাজনীতির নতুন প্রবণতা। 5 বছরে দেশে মোট 405 বিধায়ক দলত্যাগ করেছেন। 182 জন বিধায়কই বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলু বিধায়কদের 45% বিজেপিকেই বেছে নিয়েছেন। বিদ্রোহী বিধায়করা বিজেপিকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু পিছিয়ে নেই বাকিরাও। 5 বছরে 38 দলবদলু বিধায়ক কংগ্রেসে গেছেন। দলবদলুদের 9.4% বিধায়ক কংগ্রেসে গেছেন। দলবদলুদের 25 জন বিধায়ক গেছেন টিআরএসে। 16 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই হিসেব 2016 থেকে 2020 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম 3 বছর তৃণমূলে দলত্যাগী বিধায়করা যোগ দেন। কিন্তু 2019-এর লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করায় এ রাজ্যেও রাজনীতির হাওয়া বদলায়। আবার 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ফেরায় হিসেব বদলেছে। তৃণমূলের দাবি, বহু বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তৃণমূল কংগ্রেসটাই একমাত্র মঞ্চ যেখানে কাজ করা যায়, সেই জন্য তারা নাকি প্রস্তাব নিয়েছেন যে ধাপে 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 তারা প্রস্তাবটা রূপায়ণ করবেন। দলবদলের খেলায় কে কতটা ক্ষতির মুখে পড়েছে? 5 বছরে কংগ্রেসের 170 জন বিধায়ক দলত্যাগ করেছেন। বিজেপির 18 বিধায়ক 5 বছরে পদত্যাগ করেছেন। টিডিপি ও বসপার 17 জন করে বিধায়ক দল ছেড়েছেন। দলবদলের রেওয়াজ শিবসেনায় কিন্তু তেমন নেই। 2016 থেকে 20-র মধ্যে একজন শিবসেনা বিধায়কও দল ছাড়েননি। তাই রাজনীতিকরা বলছেন এবারের বিদ্রোহ অনেকটাই উদ্ধবের ব্যর্থতার কারণে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।